এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 40। ইসরায়েলে বামকার বিদ্রোহী বোমা পাঠালো যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলল ভারত। বাণিজ্য যুদ্ধে ট্রাম্প নাকি জিনপিংকে আগে হার মানাবে। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। হামাস গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে এবং 18 মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি গঠনমূলক চুক্তির আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের প্রধান আলোচক তার এক বক্তব্যে একথা জানান। গাজা সিটি থেকে এএফপি জানায়, এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারীরা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামলার খবরগুলো খতিয়ে দেখছে। হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে 45 দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে তারা বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের কাছে লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে। হামাস এতে ইসরায়েলি কারাগার থেকে 1231 জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং গাজায় 2 মার্চ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ থাকা মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে। হামাস জানা, ইসরায়েল তার প্রস্তাবে হামাসের হাতে আটক 10 জন জীবিত জিম্মির মুক্তি চায় এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান নিশ্চিত করার লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে, যে দাবিটি হামাস এর আগে প্রত্যাখ্যান করেছিল। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত 40। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 73 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে 51,065 জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, আরও 73 জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার ফলে ইসরায়েলি হামলায় আহতর সংখ্যা বেড়ে 1,16,505 জন দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর গত 19 জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি ছিল 3 পর্বের। প্রথম পর্বে ছিল যুদ্ধ বন্ধ ও জিম্মিবন্দি বিনিময় শুরু করা। দ্বিতীয় পর্বে ছিল জিম্মিবন্দি বিনিময়ের কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। তৃতীয় পর্বে ছিল যুদ্ধ বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন। ইসরায়েলকে বামকার বিদ্রোহী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 17 এপ্রিল আনাদোলু এজেন্সির রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে যে গত 24 ঘন্টা ইসরায়েলি বিমান ঘাটের কাছে তেল আবিবে বামকার বিদ্রোহী বোমা বোঝাই 9টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। কেএএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বামকার বিদ্রোহী বোমা ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র বহনকারী 9টি মার্কিন বিমানের মধ্যে ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনা ব্যর্থ হলে ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল সরাসরি মার্কিন সহায়তায় ইরানের পারমাণবিক
স্থাপনাগুলিতে আক্রমণ চালানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। বেশ কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদ এ তথ্য ফাঁসের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তারা ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি নেতানিয়াহু এই খবরটি ফাঁস করেছেন। দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভি গডর লিবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে লিখেছেন, আমি নিউ ইয়র্ক টাইমসে পুরো ফাঁস হওয়া তথ্যটি পড়েছি। আমার মনে হয়েছে আমরা কত ভাগ্যবান যে সিরিয়া ও ইরানকে পারমাণবিক চুল্লিতে বোমা হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না। পোস্টে আরো বলা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিরা অভিযোগ করেছেন যে নেতানিয়াহু এখন ইরানের বিরুদ্ধে কঠোর কথা বলার বা খুব কম কাজ করার জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য তথ্য ফাঁস করেছেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 1 অক্টোবর ইসরায়েলি প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর কথা বিবেচনা করেছিল। বাংলাদেশের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলল ভারত। সম্প্রতি ওয়াকফ আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার 18 এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের এই আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছন্দবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা। সেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরও ভালো করবে। গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগলো, ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। বাণিজ্য যুদ্ধে ট্রাম্প নাকি জিনপিং কে আগে হার মানবেন। বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি অবস্থানে। এই যুদ্ধের কারণে বিশ্ব বাজারে দেখা দিয়েছে অস্থিরতা, ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে পড়েছে এর প্রভাব। এই অবস্থায় ট্রাম্প নাকি জিনপিং কে আগে হার মানবেন সেদিকে